আগের এপিসোডে ছিল বেনারসের সমস্ত বিখ্যাত জায়গার খাবার দাবার, মানে বেনারস আসবে আর খাবার দাবার হবে না তা কি কখনো চলে। তারপর ছিল কাল ভৈরব মন্দির দর্শন এবং অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন এবং সমস্ত রকমের ইনফরমেশান কিভাবে কি করবে সমস্ত কিছু। আগের ভিডিওটা তোমরা না দেখে থাকলে অতি অবশ্যই একবার দেখে নাও। আর চলো এইবারের নতুন এপিসোড শুরু করা যাক একটা নতুন গল্প দিয়ে। যদি ঠান্ডা এরকম কুয়াশাময় দিন হয় আর তার সাথে যদি এরকম বেনারসের গলিগালাতে যেতে হয় বেশ ভালো লাগবে, কিন্তু যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে এখানকার স্কুটি, গাড়ি, বাইক। তো এই কন্ডিশন নিয়ে তোমাকে যেতে হবে, এটার একটা মহা সমস্যা। সমস্যা তো মানুষের জীবনেরই একটা অঙ্গ। তবে বেনারসে আসবে অথচ বেনারসের গলি ঘুরবে না তা কি কখনো হয়? বেনারসে আসলে কিছুটা সময় বার করে রাখবে শুধুমাত্র গলিতে পায়ে হেঁটে ঘুরবে বলে। এই গলির মধ্যে কত গল্প, কত ছবি, কত কি যে আছে তা নিজে না ঘুরলে কিছুই বুঝতে পারবে না। পুরনো এক একটা বাড়ি হচ্ছে বেনারসে, তো যত আরো অলিগলি যাবে তত পুরনো, আর তার থেকে পুরনো হচ্ছে এই রিক্সা। তো এই রিক্সা অনেক কালের রিক্সা। তো আমাদের শহরে যখন রিক্সা উঠে গেছে শুধু টোটো আর অটো, বাট এখানে এখনো রিক্সা, তো রিক্সার ভাড়াও অনেক চায়। তো আমরা এখানে রিক্সার রাইড নেওয়ার জন্য রিক্সায় উঠেছি। আমরা কোথা থেকে বেশ আমরা উঠেছি আর কি সিজি থেকে অনেক গলিগালা মেন রোডে উঠে এখান থেকে আবার গদলিয়া চক যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এবার আমরা বেরিয়ে পড়েছি, আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এবার মধুরিমার ইচ্ছা যে এখন দশাশ্বমেধ ঘাট যাবে, দেন ওখান থেকে কিছু পায়ে হেঁটে ওদিক থেকে ঘাটগুলোকে এদিক ওদিক করে তোমাদের দেখাবে। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে যেরকম ওই হোটেল থেকে ওইদিকে মানে বাঁদিকে গেলে হচ্ছে তোমার গদলিয়া চকের মেন যে চার চওড়ায়, আর ডান দিক দিয়ে আসলে হচ্ছে আমাদের সোজা তো দশাশ্বমেধ ঘাটের রাস্তা। আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে বেনারস ইজ অল অ্যাবাউট ঘাট। ঘাট ছাড়া বেনারসের কোনো অস্তিত্ব নেই। আর মোট টোটাল 88টা ঘাট, যার মধ্যে এখন 84টা ঘাট মানে আছে ঠিকঠাক, 4টে ঘাট নষ্ট। তার মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বড় এবং এখন যেটা সব থেকে বিখ্যাত ঘাট সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। তারপর আছে প্রজাপতি যে বিষ্ণু, সে এখানে অশ্বমেধের একটা যজ্ঞ করেছিল শিব ঠাকুরকে এখানে আহ্বান জানাবে বলে, যাতে দশাশ্বমেধ ঘাটে আসে। তখন সে 10টা অশ্বমেধের ঘোড়াকে বলি দিয়েছিল সেই এতে যজ্ঞে। তার ফলে এই ঘাটের নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট এবং এটা অনেক পুরনো ঘাট। মাঝখানে নষ্ট হয়ে গেছিলো, দেন আবার ওই অহল্যাবাই হোলকর যে রানী সে এবং অন্যান্য আরও অনেক পুঁজিপতি যারা সব মিলে এই ঘাটটা আবার সুন্দর করে তৈরি হয়েছে এবং এই ঘাটটা এখন সব থেকে বিখ্যাত ঘাট এবং সব থেকে বড় যে আরতি সেটা সন্ধে আরতি সেটা এই ঘাটেই হয়। দশাশ্বমেধের এই যে জায়গায় এখানে কিন্তু সেই বিখ্যাত গঙ্গা আরতি হয়, যা আমরা লাস্ট এপিসোডে দেখাবো। আর এই ঘাটের কিছু সকালবেলার দৃশ্য তোমরা দেখো, প্রচণ্ড ভিড় এই ঘাট, কিন্তু একটু ঘুরলে নিজের সাথে সময় কাটালে অদ্ভুত শান্তি কিন্তু পাবেই পাবে। তো আমরা দশাশ্বমেধ ঘাট থেকে বাদিক দিয়ে রাস্তা নিয়েছি। এবার মধুরিমা এখন পায়ে হেঁটে ঘাট প্রদর্শন করবে। তো এই এখান থেকে ফার্স্ট ঘাট গেলে কি তোমরা অনেক নৌকা উঠতে পারো। তো আমরা মনে আগে ক্রস করে নিই, তারপর যাই। যে সামনে প্রচণ্ড ভিড়, এদিকে পুরো গঙ্গার ভিউ। তো তার জন্য অ্যাকচুয়ালি দশাশ্বমেধ ঘাটে কী হয়, প্রচণ্ড কাজকর্ম হয়। মানে সেটা তুমি বলো মানুষের স্নান করার কাজ বা মানুষের কেউ মারা গেলে তাদের যে কাজ, ন্যাড়া হওয়া, ঘাট কাজ, তো সমস্ত কাজ এই ঘাটেতে হয় বলেই ঘাটটা একটু এলোমেলো হয়ে থাকে সবসময়। তো আমরা অন্যান্য ঘাটে যাচ্ছি এখন, তো এক এক করে ঘাট যাবো, যেগুলো যা দেখতে পাবো সেগুলো তোমাদেরকে বলবো।
এই ঘাটটার নাম হচ্ছে মান মন্দির ঘাট, দশাশ্বমেধ ঘাটের ঠিক পরের ঘাটটাই। অ্যান্ড এটা হচ্ছে রাজপুত কিং 16শো শতাব্দীতে রাজা মান সিং, যে রাজস্থানের কিং, তার এই যে প্যালেস, এই প্যালেসটা তার দ্বারা তৈরি। এবং দেখতে পাচ্ছ এখানে বেশ এটা রাজস্থানের একটা আর্কিটেকচারাল একটা ব্যাপার আছে। तुम्हारा नाम क्या है? हाँ, नकुल। আচ্ছা, একটা মেন ইম্পর্টেন্ট কথা বলি, অনেকে এটা বলে, এই হচ্ছে আলকা হোটেল, এই যে হোটেল আলকা। তো এই হোটেল আলকা কিন্তু খুব হিট, কারণ ওদের এই একদম গঙ্গার পাশেই এই হোটেল আলকা। এখান থেকে ওদের জায়গা আছে যে তোমরা গঙ্গায় স্নান করে কাশী বিশ্বনাথ যদি টেম্পলে যেতে পারো। তো হোটেল আলকা এই জন্য খুব হিট। এই হচ্ছে হোটেল আলকা। তো অবশেষে আমরা আমাদের নৌকাতে চলে এসেছি। কি বলে, বেনারসির সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ না করলে ইনকমপ্লিট রয়ে যায় পুরো ট্রিপটা। তো তার ফলে আমরা নৌকায় উঠে পড়েছি। তোমাদের কিছু সিনেমেটিক শর্টসও দেখাবো। যদি পাখি আসে, আমরা পাখির দানা নিয়েছি। এটা অ্যাকচুয়ালি সাইবেরিয়ান সিগাল, যেটা গাল পাখি সেটাই বলে। আর যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে এখানে আমরা ছোট করে একটা রাইড নেব, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে রাইডটা হয়ে যাবে। আমরা এই ঘাট থেকে সামথিং কোনো একটা ঘাট, আলকা হোটেল যেটা আছে, তখন থেকে আমরা ঘাটে উঠেছি। তো আমরা সিন্ধিয়া অবধি যাবো, ওই দিকটা দেখে মণিকর্ণিকাতে নামবো। তার আগে এখানে মাঝগঙ্গাতে আমরা পাখি, যেটা গাল পাখির, তো সেগুলোর কিছু সিন নেব বলে আমরা যাচ্ছি। তো দেখা যাক, 400 টাকার মতন আমাদের মধ্যে কথা হয়েছে। বেনারসে আসলে যত ব্যস্ততাই থাকুক না কেন, গঙ্গাবক্ষে এই নৌকা ভ্রমণ কিন্তু করতেই হবে। আর কথা না বাড়িয়ে তোমাদের কিছু সিনেম্যাটিক শর্টস দেখাই আমাদের নৌকাবক্ষে ভ্রমণের। শীতকালে এতটাই জল নেমে যায় যে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে উট চলে, ওই সময় তোমরা উটে করে ওই জায়গায় ভ্রমণ করতে পারবে। দারুণ এক্সপিরিয়েন্স। যারাই আসছো এখানে বেনারস, অবভিয়াসলি তোমরা তো বোট রাইড নেবেই, নাহলে তোমাদের জার্নি ইনকমপ্লিট। আর আমার পেছনে এই যে মণিকর্ণিকা ঘাট, তো মণিকর্ণিকা ঘাটে সারাক্ষণই চিতা জলে। আমরা নামবো ওখানে থেকে আমরা অন্নপূর্ণা মন্দিরে যাব। তার আগে আমরা সিন্ধিয়া ঘাট যাবো একবার, ওটা দেখে দেন মণিকর্ণিকা ঘাট। এটাই সিন্ধিয়া? ও এটাই সিন্ধিয়া, আচ্ছা আচ্ছা, একদম পাশাপাশি মণিকর্ণিকা সিন্ধিয়া একদম পাশাপাশি। তো আমরা এখন বোট রাইড নিচে, দেখতে পাচ্ছ পেছনে কত পাখি, আর আমরা অনেক সিনেমেটিক শর্টস নিয়েছি, তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো জাস্ট দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এটাই হচ্ছে মেন, আমার মনে হয় বেনারসের এটা হচ্ছে মেন, এই মানে নৌকা করে, নৌকা বিহার যেটা বলে। বিকেলে আমাদের আরেকটা সুন্দর অন্যরকম ক্রুজ রাইড আছে, সেটা তোমাদের, সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই সেই বাঁকা অদ্ভুত মন্দিরটা, যার নাম কাশী কারওয়াড মন্দির। এর ভিতরে নাকি একটা শিবের মন্দির আছে ছোট, এবং সেখানে শুধুমাত্র লোকালরাই যাতায়াত করে। বাট সায়েন্টিফিক নিশ্চয়ই এর কোনো কারণ থাকবে যার জন্য অ্যালাইনমেন্ট এরকম বেঁকে গেছে।
কিন্তু গল্প কথাটাই এখানে মাস্ট। তো এই তো মণিকর্ণিকা ঘাট এটা দেখতেই পাচ্ছ, সব থেকে ওল্ডেস্ট ঘাট। মণিকর্ণিকা আর হরিশ্চন্দ্র ঘাট, এই দুটো ঘাটে অ্যাকচুয়ালি চিতা জলে। হরিশ্চন্দ্রের একটু ছোট ঘাট আর মণিকর্ণিকা একটা বড় ঘাট। আর এই ঘাটের মেন ব্যাপার হচ্ছে এখানে 24 ঘন্টা সবসময় চিতা জ্বলে, যেটা আমরা দেখতেই পাচ্ছি সর্বক্ষণ চিতা জ্বলছে। এবং এর গল্পটা হচ্ছে, নামটা কীভাবে এসছে, শিব ঠাকুর যখন সতীর জ্বলন্ত দেহটাকে, মৃতদেহটাকে নিয়ে যাচ্ছিল, তখন যে 51টা যে ভাগ হয়েছিল এবং সেই সময় সতীর কানের বালি এইখানে পড়েছিল, তাই জন্য এই ঘাটটার নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এটা কুন্তল বলি সেটা বুঝিয়ে দাও। কুন্তল পড়েছিল তাই মণিকর্ণিকা সেইখান থেকে। মণিকর্ণিকা ঘাট জীবন মৃত্যুর সঙ্গম, যেখানে দেখে নাও এখানেই চায়ের দোকান, এখানেই মন্দির, আর পেছনে হচ্ছে শিবা ক্যাফে। অনেকে এখানে লাঞ্চ করার রেকমেন্ডেশনও দেয়, এখানে ভালো নাকি লাঞ্চের জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে ভিড় কেন, কারণ কি চিতা জ্বলছে এখানে, সারাক্ষণই জ্বলতে থাকে। থেকে বড় কথা, এই মণিকর্ণিকা ঘাটে ধরো যাদের দাহ হয়, যারা মানে যাদের মৃতদেহ পুরানো হয়, তারা এই জন্ম মৃত্যুর সাইকেল থেকে অনেক মানে খুব তাড়াতাড়ি এবং একবারে মোক্ষ লাভ করে এবং তারা এই জন্ম মৃত্যু সাইকেল থেকে বেরোতে পারে। আমরা সারাদিন যতই মারপিট, দাঙ্গাদাঙ্গি, ঝগড়াঝাটি করি না কেন, এই ঘাটে আসলে বোঝা যায় মানুষের জীবনের চরম সত্য হলো মৃত্যু। তো এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট থেকে যে আমরা বেরোলাম, তোমাদের দেখালাম। তো এটাই হচ্ছে শিবা ক্যাফে। তো হ্যাঁ, একদমই বাঁদিকে এই গেটের। তো এদের এখানে ভালো অপশান, তোমরা ওই মণিকর্ণিকা ঘাট থেকে এসে এখানে তোমরা খেয়ে নিতে পারো। বেনারস ইজ অল অ্যাবাউট ঘাট এবং ঘাটের এই সুন্দর সুন্দর পৌরাণিক আমলের তৈরি মন্দির। প্রতিটা মন্দিরের দ্বার, পিলার এত সুন্দর এবং হিন্দু ধর্মের ছাপ প্রতিটা মন্দিরের আনাচে কানাচে লুকিয়ে আছে। এই মন্দিরটাও দেখো, ছোট ছোট মন্দিরগুলো কত সুন্দর। তো আমরা আবার ওখান থেকে তলায় মানে বেরিয়ে পড়লাম আর কি, সামনে থেকে। এটা অ্যাকচুয়ালি বিশ্বনাথ টেম্পলেরই একটা প্রেমিসেসে পুরো। তো এই হচ্ছে সামনে থেকে একটু এগিয়ে আসলেই এখানে লেখা আছে 4 নম্বর গেট। তো মধুরিমা অলওয়েজ কিন্তু গুগল ম্যাপ খুঁজে, কিন্তু গলিগাতে বেশি গুগল ম্যাপের ভরসা না করাই ভালো। এই যে 4 নম্বর গেট। আর আমার জন্য বেস্ট ভরসা হচ্ছে লোকাল দাদাদের কাছে। আমরা জাস্ট জিজ্ঞেস করে নিই, আমি চলে যাই। এই যে মধুরিমা এখনও খুঁজছে, ও বলছে আমাকে, তাহলে আমাকে এখন জিজ্ঞেস করবে না। আমরা এখন গলি দিয়ে যে যাচ্ছি অন্নপূর্ণা মন্দির যাওয়া বলে, আমরা তো শুনতে পাবে পেছনে আমাদের সামনে থেকে অন্তত 5টা মানে মরা গেলেন। তো সবই এখানে আর কি কাঁধে করে নিয়ে যান। তো আর কি এই সরু গলি দিয়ে কাঁধে করে সব মৃতদেহ নিয়ে যাওয়া হয় মণিকর্ণিকা ঘাটে। তাহলে বুঝতেই পারছো এখানে সত্যি 24 ঘন্টা সারাক্ষণ মানে দাহ জলে। বিশ্বনাথ মন্দিরের পাশে যে গলি দিয়ে এসেছি, তখন আমরা অন্নপূর্ণা মন্দির দিয়ে যাচ্ছি। তো ওই পাশে এই গলি দিয়ে আপাতত তোমাদের দেখাতে পাচ্ছি হালকা, কারণ এখানে তো কোনো ক্যামেরার মধ্যে অন্তর্গত নয়। সো এই হচ্ছে রাস্তাটা, আমাদের মনে হয়। হ্যাঁ, ওই যে ওখানে লেখা আছে মা অন্নপূর্ণা মঠ মন্দির। ওর থেকে মন্দিরের শেষ পর্যন্ত এতটাই স্ট্রিক্ট, যেখানে ক্যামেরা তো দূরের কথা, মোবাইল বার করাও যায়নি। তো আমরা এই যে গলিটা আছে, এই গলি দিয়ে ওখান থেকে পুরো বেরিয়ে এসেছি অন্নপূর্ণা ভান্ডার, যেটা অন্নপূর্ণা ভান্ডারের ওখানে খাওয়ার জন্য। তো তোমরা আসতেই পারো এখানে, অন্নপূর্ণা ভোজনালয় যেটা। কিন্তু একটু প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে তোমরা যদি খেতে খুবই সরু গলি, খুব সরু মানে খুব সরু। তো অন্নপূর্ণা মন্দিরের ওখানে যে ভোগ পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি ভোজনালয়তে, সেটা হচ্ছে যে বিকেল 5টা অবধি ওরা বলে। কিন্তু আমি শুনেছি যে কোনো অভুক্ত যদি যায়, তাকে সে বিকেল 5টা কেন সন্ধ্যে 7টা 8টা হলো নাকি তাদের খাবারের কোনো অভাব হয় না। আর আবারও আমরা এই যে রাস্তাটা দিয়ে বেরোচ্ছি, এই কাশী বিশ্বনাথ টেম্পলের এই পাশের এই রাস্তাটা দিয়ে 4 নম্বর গেট দিয়ে এবার মেন রোডে বেরিয়ে যাবো। তো আমাদের হোটেল, ওই যে হোটেল সম্মান আমরা দেখতে পাচ্ছি, ওখান থেকে আমরা সবসময় বারবার দেখিয়েছি যে ডান দিকে নামলে ওদিকে গেলে হচ্ছে দশমেধ ঘাট। আর এই হচ্ছে তার সামনে আসলে এই যে মেন চওড়ায় গদলিয়া চকের এই যে এতক্ষণে তোমরা হয়তো পুরোপুরি দেখতে পাবে, এতক্ষণে রাতের ভিউ দেখিয়েছিলাম নন্দী মহারাজের এই যে স্ট্যাচু।
আর এই সোজা এখানে দেখতে পাবে বিশ্বনাথ টেম্পেলের যে 4 নাম্বার যে নিউ যে আমরা যে গেছিলাম নিউ গেট, এই যে বিশ্বনাথ টেম্পেলের এখান দিয়েই তোমার কাল ভৈরব টেম্পল যেটা সেটাও এদিকে ছিল, মণিকর্ণিকা ঘাটের যে দ্বার আছে সেটাও এদিকে আছে। রবিদাস ঘাটে যাচ্ছি, একদম একটুখানি এগিয়ে এসেছি, গদুলিয়া চক থেকে, নাহলে খুব বাজে দাম বলছিল টোটোওয়ালাগুলো। তো বিশাল প্রবলেম এখানকার, সত্যি বিশাল প্রবলেম, যা দাদা। তো মাত্র 20 টাকা করে আমরা যাচ্ছি, এবং গদুলিয়া থেকে একটু যদি এগিয়ে আসো রানিং টোটো করলে 20 টাকা করে পার হেড তোমাদের মোটামুটি প্রায় 1 কিলোমিটার মতো আমরা হেঁটে এসেছি। এখান থেকে 3 কিলোমিটার ম্যাক্স রাস্তা, 200 টাকা এটাকা যা পারে ওরা, মানে ক্যামেরা টুরিস্ট ভাবলেই ওরা তাই করে, যেটা হয় আর কি। খুবই এটা খুব বাজে নিয়ম। যাই হোক, এখানে সেরকম ব্যাপার নয়। তো তোমাদের যতটা এগিয়ে আসবে রানিং টোটো লোকালদের সাথে যদি যেতে পারো তাহলে ঠিকঠাক দামে তুমি যেতে পারবে। তো আমরা এসে গেছি আমাদের রবিদাস ঘাটে। সন্ত রবিদাস যে সাধু, তার নামে এই ঘাটটা। আর একদম একটুখানি 5 মিনিট হাঁটলেই মানে এইদিকে হচ্ছে 80 ঘাট, মানে যদি গদলিয়া থেকে আসি তাহলে আগে 80 ঘাট পড়ে, তারপরে রবিদাস ঘাট পড়ে। তোমরা যদি অলকানন্দা ক্রুজ করো আর গদলিয়ার কাছে থাকো তাহলে প্লিজ 1 ঘন্টা হাতে নিয়ে বেরোবে, কারণ কি এখানে প্রচন্ড জ্যাম, পুরো টোটোটাকে ঘুরে মানে অনেকটা গিয়ে ডি রুট হয়ে আবার ঘুরে আসতে হয়েছে। সো টাইম লাগবে, কারণ কি ক্রুজ তোমার জন্য দাঁড়াবে না, ক্রুজ কিন্তু চলে যাবে। 5টায় শীতকালে হচ্ছে তোমার 5:30 থেকে ছাড়বে, তো 5টায় হচ্ছে তোমার বোর্ডিং টাইম। সো মধুরিমা কনফিউশনে ছিল যে আমাদের আলেকনন্দা ওটাই আলেকনন্দা ক্রুজ line.com লেখা যায়, www.alaknanda.com নাম আলাদা, ওটা স্বামী বিবেকানন্দা, এটা হচ্ছে কি সাম মানেক শ, আর এটা হচ্ছে আলেকনন্দা ক্রুজ, আর তারপরে মনে হয় ভাগীরথী। ভাগীরথী, এই দুটোই মোটামুটি বিখ্যাত যতটুকু আমার মনে হয়। হ্যাঁ, তো যতটুকু আমার মনে হয় যে বাকি দুটো একটা সকালে ছাড়ে, একটা মানে দুটো ভোরবেলা ছাড়ে, তো আই থিঙ্ক ওই দুটো হয়তো ভোরবেলা ছাড়ে, আমি নট শিওর, কিন্তু এই দুটো সন্ধ্যেবেলা ছাড়ে। তার নাম একটা আলেকনন্দা আর একটা ভাগীরথী, এটা আমি জানি। 1 বছর আগে অবধি 900 টাকা ভাড়া ছিল, এখন 1000 টাকা, তার আগে আই গেস 700 মনে হয় ছিল। তো যাই হোক, এটা খুব মানে বেশি দিনের নয়ও, নতুনই। কিন্তু এর কীভাবে তোমরা টিকিট কাটবে এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কও আছে, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি হয়তো কিছু স্ক্রিনশটে তাড়াতাড়িতে একটু আটকে গেছে, স্ক্রিনশটে তোমরা আমরা দেখিয়েও দিচ্ছি। তো তোমরা আসতে পারো, তোমাদের 900 1000 টাকা কিছু কিছু জিনিস আছে, সেগুলো তোমাদের তখনই দেখাবো, তারা দেবে 2000 টাকা, ভুলে ফেললাম। চিনিওয়ালা চা খেয়ে মাথা খারাপ হয়ে গেছে, বিচ্ছিরি টাইপের একটা চিনি দিয়েছে। আর আমি একদমই দুধ চা খাই না, তার ফলে আমি একটুও কোথাও ব্ল্যাক টি পাচ্ছি না, সব জায়গায় দুধ চা। এখানে সিঁড়ি দিয়ে দিয়েছে, আমরা উঠছি, ঠিক 5টার সময় বোর্ড করতে পারো তোমরা, 5:30টায় ছাড়বে। আমরা ঢুকে গেছি আলেকনন্দার, এখানে আইডি লাগে, তো আইডি মাস্ট নিয়ে এসো, মোবাইলও দেখিয়ে দিতে পারো। হ্যাঁ, তো আমরা বসবো, বেশ সুন্দর ভেতরটা, অ্যাকোমোডেশন খুব সুন্দর। হ্যাঁ, তো আপাতত একটা করে বোতল দেওয়া হয়েছে, জলের বোতল। তো আমরা উইন্ডো সাইডে সিট কেটেছি, আই থিংক সো দেখে কাটা যায় তো। হ্যাঁ, সব কিছু দেখে কাটা যায়। সো উইন্ডো সাইডে নিয়েও তোমরা ভালো মতো দেখতে পারবে। অ্যান্ড তারপরে এখানে ওপরে ডেক আছে, ওপরে একটা, তো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তোমরা ওপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে। এখানে একটা ডেস্ক আছে যার মধ্যে তুমি চা, বিস্কিট, কুকিজ এগুলো রেখে খেতে পারবে। তো একটা ওর সাথে আর কি স্পিড বোট কাইন্ড অফ, এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটা আর কি, এটা এদের সাথে যায় আর কি, এই যে এতগুলো, মানে যদি কোনো প্রবলেম হয় তো ওখানে বসিয়ে তখন আমাদেরকে এদিক থেকে ওদিক নিয়ে যাবে। তো খুব সুন্দর ব্যবস্থা, যেটা আমি বললাম। তো ওয়াশরুম আছে একদম ভালো মতো, সমস্ত কিছু, বাথরুম, টয়লেট। তোমরা এটা করতে পারো, এটা তোমার যখন সন্ধে হবে ইভিনিংয়ে, তখন সন্ধে আরতি যেটা হবে, তো সেটা তুমি খুব ভালো করে দেখতে পাবে এই ক্রুজের থ্রু দিয়ে করলে। তো ডিসক্রিপশনে আমি আবারও বললাম, লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা চেষ্টা করতে পারো যদি করতে পারো। তো আলেকনন্দার এই ক্রুজ খুব সুন্দরভাবে ওরা মেনটেন করেছে, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। তোমরাও যদি করো তোমাদেরও ভালো লাগবে। সো সবাইকে এরকম বেভারেজ দিচ্ছে, কফি অ্যান্ড বেভারেজ, এটা বিস্কিট, থিংসো বিস্কিটই আছে এর ভেতরে, কুকিজ, অ্যান্ড তার সঙ্গে একটা করে কফি দিচ্ছে। সো দ্যাটস ইনক্লুডিং এই রাইডটার মধ্যে পুরো। সো এরকম একটা কালো জিরেওয়ালা বিস্কিট, কুকিজ না, এটা বিস্কিট। मानव सभ्यता एवं संस्कृति के প্রথমে ওরা কিছুক্ষণ এরকমই কিছু ভিজুয়ালস দেখাবে এবং তার সম্পর্কে বলবে, এবং তারপর যাত্রা শুরু হবে।
আর ওই যে দূরে চলেছে ওটা হচ্ছে ভাগীরথী, যেটা আলকনন্দা থেকে কিছুক্ষণ আগে যাত্রা শুরু করে। আমরা এবার রবিদাস ঘাট থেকে আস্সি ঘাটের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আস্সি ঘাটই লাস্ট ঘাট, যেটা এতগুলো ঘাটের মধ্যে। আর এরপরে রবিদাস ঘাটটা এই আলকনন্দার জন্য বা এই ক্রুজ রাইডের জন্য আমার মানে ভালো করে বানানো, কারণ কি এখানে দেখো সব নৌকাগুলো মানে তৈরি বা এসব কিছু রিপেয়ারিং হয়। তো এবার আমরা আসছি আস্সি ঘাটে, দেখো। আর এই হলো আমাদের এই যাত্রার প্রথম ঘাট, আস্সি ঘাট। এই সুন্দর ঘাটটা হলো তুলসীদাস ঘাট, এটা হলো জানকী ঘাট। তো আমরা এখন এবার উপরের দিকে যাচ্ছি। তো যাও। খুব ঠান্ডা উপরে, তো খুব ঠান্ডা নয়, হ্যাঁ চলো। হনুমান ঘাট। এবার আসছিল হরিশ্চন্দ্র ঘাট, এবং এই ঘাটেও কিন্তু পোড়ানো হয়। এই হলো দ্বারভাঙা ঘাট। আর এই হলো দশাশ্বমেধ ঘাট, যেখানে সন্ধ্যা আরতির জন্য সবাই তৈরি হচ্ছিল। আর এই হলো ললিতা ঘাট। আর এটা হলো নেপালি ঘাট, এখানে একটা নেপালি মন্দিরও কিন্তু আছে। আর ওই যে ডান দিকে দেখা যায়, এটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। রাত্রেবেলা অদ্ভুত সুন্দর লাগছিল। আর এই ঘাটের নাম তো তোমরা দেখেই বুঝতে পারছো, মণিকর্ণিকা ঘাট। এটা হলো সিন্ধিয়া ঘাট। যতটা পারলাম আমরা তোমাদের সমস্ত ঘাট দেখালাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটাই হলো আলমগীর মসজিদ, যেখানে আমাদের নর্মাল লোক ঢুকতে পারে না। তো এটা হচ্ছে রাজঘাট ব্রিজ, দেখতে পাচ্ছ। এটা ব্রিটিশদের তৈরি ব্রিজ, অনেক পুরনো, এবং এই ব্রিজটার মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেন আর ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে গাড়ি। সো এটা এরকমই বড় একটা ব্রিজ। হ্যাঁ, এবার এখানের নাইট ভিউটা তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে রাজঘাট ব্রিজ, যেটা মধুরিমা বললো। এটা আমরা নবঘাট এপিসোডে কিন্তু দেখিয়েছিলাম, যেটা বেনারস থেকে মোগল সারাই রাস্তাটাকে জয়েন করছে এই সেই ব্রিজ। রাজঘাট ব্রিজটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, এইখানেই হচ্ছে শেষ। এবার ক্রুজটা এখান থেকে ঘুরবে, আর এখানে একটু থেমেছিল বলে হাত পায়ানো একটু আরাম হলো। এবার দেখো পুরো ক্রুজটা ঘুরে এইখান থেকে আবার যাবে আমাদের যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে, মাঝখানে দশাশ্বমেধ ঘাটে দাঁড়াবে আরতি দেখার জন্য। আর এটা তো বুঝতেই পারছো, বিখ্যাত নমঘাট। ভাগীরথী এখানে এসে দাঁড়িয়ে পড়েছে আমাদের আগেই। এবার আলকনন্দাও দাঁড়াবে, দাঁড়িয়ে এই যে আরতি শুরু হয়ে গেছে, দ্য ম্যাজেস্টিক গঙ্গা আরতি, যেটা দেখার জন্য কোটি কোটি লোক এখানে ছুটে ছুটে আসে, এবং 2 ঘন্টা আগে থেকে লাইন না দিলে দেখা যায় না। এই এপিসোডে তোমরা দেখো অলকনন্দা ক্রুজকে কিরকম ভাবে দেখা যায় গঙ্গা আরতি। এর পরের এপিসোড, যেটা লাস্ট এপিসোড থাকবে, সেখানে ভরপুর থাকবে গঙ্গা আরতির সামনে থেকে অনেক সিনেম্যাটিক শটস। এই যে দেখছো দ্বারভাঙা ঘাট, এখান থেকে সানসেটের ভিউ খুব সুন্দর হয়। অ্যান্ড এই যে ব্রিজরামা প্যালেস, এইটা ছিল আগে একটা রাজার প্যালেস, রাজপুত রাজা, এবং দেখে বুঝতে পারছো যে একটা সেই রাজস্থানের একটা আর্কিটেকচারাল ব্যাপার আছে, এবং এটা এখন একটা 5 স্টার হোটেলে কনভার্ট হয়েছে। তো এখানে তোমরা এসে থাকতেও পারবে, এটা লাক্সারি যদি কিছু মানে ফিলিং পেতে চাও। তো আমরা অলকনন্দা থেকে নেমে তার পাশে ডান দিক দিয়ে একটা রাস্তা, এটা পুরো অন্ধকার, খুব একটা নয়, বাট আমরা এই পাশ দিয়ে সোজা হেঁটে আস্সি ঘাটের দিকে যাচ্ছি। সামনেই আস্সি ঘাট, সামনেই লোক আছে, এমন নয় যে লোক নেই। হ্যাঁ, তো সামনেই আস্সি ঘাট। হ্যাঁ, তো দেখা যাক, খুব একটা কিছু নয়, এখানটা খুব একটা অন্ধকার নয়, তো ওখান থেকে যাওয়া যায়। রাস্তাটা অন্ধকার, বাট ওই যে আস্সি ঘাট। তো আমরা এসে গেছি আস্সি ঘাটের মেন ঘাটের জায়গাটায়, যেখানে আরতিও হয়, এবং এখানে ফেমাস হচ্ছে সকালবেলা, ভোরবেলা, ভোর 5টা থেকে গরমকালে, আর শীতকালে ভোর 5:30 থেকে এখানে সুবহে বানারস বলে এখানে গান হয়, গজল হয়, এবং সঙ্গীতের মাধ্যমে এখানে আরাধনা হয়, যেটাকে বলে প্রভাতের আরাধনা। এখানে লোক একসঙ্গে সবাই মিলে যোগাও করে। তো যারা ভোরের মজা নিতে চাও ঘাটের, এবং এই মেডিটেশন প্লাস আরতি প্লাস এই গানের একটা মেজাজ আর যোগাও করতে চাও, এখানে তোমরা এসে সেটার মধ্যে পার্টিসিপেট করতে পারো। তো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে গঙ্গা আরতি হয়, সকালবেলাও হয়, আর তোমার সন্ধ্যেবেলাও যেটা নর্মাল গঙ্গা আরতি সেটাও হয় আর কি। এই হচ্ছে তোমার মেন আস্সি ঘাট। এই তোমাদের আমরা এ থেকে দেখিয়েছি, এটা একদম সামনে থেকে।
अस्सी घाट দিয়ে একটু সোজা মেন রোডের দিকে বেশ অনেকটাই মানে হাঁটতে হবে, মানে প্রায় 400-500 মিটার হেঁটে চৌরাহা মানে মেন রোডের ওপর এলে এই যে পাপ্পু টি স্টল, এখানে মোদিজি এসেছিল, তারপর থেকে দোকানটা খুব হিট, খুব ফেমাস হয়ে গেছে। এখানে একটা মিন্ট হার্বাল টি পাওয়া যায়, আদা ফাদা দিয়ে মিন্ট লিভস দিয়ে দেয় গ্লাসে, সেটা খুব ফেমাস। তো ওটা আমরা খেয়ে আপনাদের মানে তোমাদের সবাইকে বলবো। এই হচ্ছে স্পেশাল লেমন জিঞ্জার মিন্ট টি, এর মধ্যে তুলসী পাতাও দেওয়া আছে। একটা রিফ্রেশিং ব্যাপার আছে, মানে লেবু চা শুধু নয়, লেবু চায়ের মধ্যে আরও অনেক কিছু দেওয়া। মানে তুমি সকালে এখানে 80 ঘাটে সুবহে বেনারস দেখতে আসো, এখানে এসে খাও, মানে তোমার টেস্ট বাডসগুলো খুলে যাবে, মাইন্ডটা বেশ একটা মানে একটা আদা চা খেলে যেরকম হয়। আমরা এসে গেছি 80 ঘাটের ফেমাস পিজেরিয়া বাটিকা ক্যাফে, যেখানে যখন ইন্ডিয়াতে পিৎজা নামক কিছু আসেনি তার আগেকার পিৎজা, এর ক্রাস্টটা খুব থিন হয়। আর র্যাভিওলি পাস্তা এসে গেছে। নর্মাল ধরো কলকাতায় বা অন্যান্য জায়গায় আমরা পিৎজা খেয়ে থাকি, এর ক্রাস্টটা দেখলেই বুঝবে কতটা থিন, এবং এটা ওভেনে জাস্ট মানে নর্মাল তন্দুর ওভেনে করা। এবং সবথেকে বড় কথা, এরা যে পিৎজাটা বানাচ্ছে টপিংটা পুরো আমাদের সামনে করছে, মানে তুমি চোখে দেখতে পারবে পিৎজাটা কীভাবে বানানো হচ্ছে। অ্যান্ড আই উড সে আমি যত লোকের দেখেছি বা শুনেছি এবং আমার নিজেরও মনে হয় এই পিৎজাটা তোমাদের সে ট্রাই করাই উচিত, কারণ কি একদম অন্যরকম আর জাস্ট ইউ উড লাভ ইট, ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। এবং এই যে র্যাভিওলি যে পাস্তার মধ্যে কিছু স্টাফিংস আছে এবং নর্মাল পাস্তা নয়, দেখো অন্যরকম স্টাফিং ভরা, মানে আমরা যে নর্মাল যেন পাস্তাকে অভ্যস্ত তার থেকে একদম আলাদা ফিলিং আছে এই পাস্তাটার মধ্যে। দারুণ, একদম অথেন্টিক স্বাদ, মানে সব কিছু খুবই অথেন্টিক। তখনকার দিনে যারা ছাত্রছাত্রী এখানে স্টুডেন্টসরা পড়তে আসতো বা ব্রিটিশরা এখানে এসে খুব থাকতো ইংরেজরা, তো তাদের জন্য তাদের মতন করে ইউরোপিয়ান স্টাইলে এই পিৎজাটা হয়, ইটালি বা ইউরোপে গেলে এইভাবে পিৎজা হয় বা ওইভাবেই জিনিসটা বানানো। আর এখানে আরেকটা ফেমাস খাবার হচ্ছে অ্যাপেল পাই, লোডেড উইথ অ্যাপেল। পিৎজাটাও তন্দুরে করা ছিল, মানে একদম তন্দুরের সেটা যেন আটার পিৎজা, পুরো কোনো ময়দার ব্যাপার নেই। সেরকম অ্যাপেল পাইটাও তোমরা দেখতে পাবে, এটাও আটার মতনই করা, মানে রঙটা দেখে বোঝা যাচ্ছে এটাও মানে কিছুটা হলো ওভেনে বেকড ওইভাবেই, বাট মাইক্রোওয়েভ বা আমাদের ইলেকট্রিক ওভেন নয়, রিয়েল চুল্লি যে ওভেন, এবং লোডেড উইথ অ্যাপেল জেলি, অন্যরকম খেতে, একদম অন্যরকম, না খেলে বুঝতে পারবে না। আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। এর পরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এবং সেটাই থাকবে লাস্ট এপিসোড।